ত্রয়ী কটমট করল, দাঁতে দাঁত পিষে বলল, আজে বাজে কথা রেখে আমার রুম থেকে বের হন। হব না। কি করবি তুই? দেখুন আমার কিন্তু মেজাজ গরম হচ্ছে। শিষ্য দুষ্টু হাসল, চোখে মুখে লাজুক ভাব ফুটিয়ে বলল, গরম হওয়ারই কথা। সামনে এত সুদর্শন হট একটা জামাই বসে আছে যে। আপনাকে আমি আমি ত্রয়ীর সম্পূর্ণ কথাটা শেষ হওয়ার পূর্বেই তার এক হাত ধরল শিষ্য, টেনে বসিয়ে দিল নিজের কোলে। আকস্মিক ঘটনায় হকচকিয়ে উঠল ত্রয়ী। দ্রুত উঠে যেতে চাইল শিষ্যের কোল থেকে, কিন্তু শিষ্য তা হতে দিল না। শক্ত করে সে চেপে ধরল ত্রয়ীর সুটুল ও নরম কোমরখানা, মিশিয়ে নিল নিজের সাথে। সাথে সাথে শিউরে উঠল মেয়েটা, হৃদস্পন্দন গাঢ় হলো তড়িঘড়ি করে। ত্রয়ী এলোমেলো দৃষ্টি ফেলল, আমতা আমতা করে বলল, কি করছেন কি? ছাড়ুন আমাকে। শিষ্য ছাড়ল না, বরং মুখ গুজল ত্রয়ীর ঘাড়ে। সেখানে নাক ঘষতে ঘষতে বলল, পুরুষ মানুষ একটু অধৈর্য প্রকৃতির হয়, জানিসই তো। এইটুকু বলে একটু থামল সে, তারপর ঘোর লাগা কণ্ঠে ফের বলে উঠল, তোকে সম্পূর্ণরূপে কাছে পেতে ইচ্ছে হচ্ছে বাড়ির বস্তা। ত্রয়ী চমকালো, কী সব বলছে এই লোক? সম্পূর্ণরূপে কাছে পেতে ইচ্ছে হচ্ছে মানেটা কি? ঢোক মেয়েটা, নিজেকে শিষ্যের বাঁধন থেকে মুক্ত করতে ব্যস্ত হলো। শিষ্য মুখ তুলল ত্রয়ীর ঘাড় থেকে, বাঁকা হেসে বলল, এখন আমি কি করব জানিস? কি? তোকে লম্বা একটা চুমু খাবো। কথাটা বলে আর এক মুহূর্তও দেরি করল না শিষ্য। ত্রয়ীর মাথার পিছনে এক হাত দিয়ে মেয়েটার মুখটা টেনে নিল নিজের মুখের কাছে। ত্রয়ী কোনো বাধা প্রদান করবে তার পূর্বেই তার নরম কোমল দুই ওষ্ঠ নিয়ে নিল নিজ ওষ্ঠের ভাঁজে। ত্রয়ীর সম্পূর্ণ শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল, মনে হলো যেন শিরদাঁড়া বেয়ে নেমে গেল শীতল এক রক্তস্রোত। মেয়েটার প্রথম কিছুক্ষণ কেটে গেল ঘোরে, এরপর ঘোর কাটতেই সে কিল ঘুষিয়ে শুরু করলো শিষ্যকে। দুই হাত তুলে নিজের থেকে ঠেলে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো তাকে, কিন্তু হায়, শিষ্যের শক্তির সাথে কি আর সে পেরে ওঠে? এত চেষ্টা করেও নিজের থেকে এক চুলও সরাতে পারল না লোকটাকে। শেষে হাল ছেড়ে দিল সে, পরম আবেশে চোখ দুটো বন্ধ করে নিল। আর সবচেয়ে বড় কথা হলো, এতদিন পর শিষ্যের হঠাৎ এই স্পর্শ তার খারাপ লাগছে না। উপরে উপরে যতই চোটপাট দেখাক না কেন, ভিতরে ভিতরে সে কেমন এক সুখ সুখ অনুভব করছে। বেশ কিছুটা সময় নিয়ে নিজের কার্যসিদ্ধি করে ত্রয়ীকে ছাড়ল শিষ্য। ফের মেয়েটার ঘাড়ে মুখ গুজে বলল, তোকে হারিয়ে একটা কথা অন্তত বুঝেছি আমি, যে মানুষের যখন যা ইচ্ছে হয় তা করে ফেলা উচিত, নয়তো পরে পস্তাতে হয়। এই যেমন ধর, বিয়ের পরপরই তোকে আমার কাছে পেতে ইচ্ছে হতো, ভালোবাসতে ইচ্ছে হতো, যখন তখন চুমু খেতে ইচ্ছে হতো, কিন্তু আমি তখন নিজেকে সামলিয়েছি, ধৈর্য ধরেছি, ভেবেছি সব ঠিকঠাক করে তোকে সম্পূর্ণরূপে নিজের করে নেব। অথচ দেখ, ততদিনে তুই আমার জীবন থেকে হারিয়ে গেলি। কিন্তু আমি যদি তোকে আগেই নিজের করে নিতাম, যখন যা ইচ্ছে হয় করতাম, তাহলে আমার ভালোবাসা নিয়ে তোর মনে একটু হলেও কম সন্দেহ জাগতো। আমার মা বোন তোকে বাড়ি থেকে বের করে দিলেও তুই অত সহজে আমাকে ছেড়ে আসতে পারতি না, অপেক্ষা করতে আমার তোর কাছে ছুটে আসার। প্রত্যুত্তরে ত্রয়ী চুপ রইল, মাথা এলিয়ে দিল শিষ্যের কাঁধে। স্বামীর আকস্মিক এত গাঢ় স্পর্শে হৃদয়ের অবস্থা বড়ই নাজুক তার। শিষ্য নাক ঘষল মেয়েটার ঘাড়ে, এরপর হুট করেই একটা কামড় বসালো। আকস্মিক ঘটনায় হকচকিয়ে উঠল ত্রয়ী, লাফিয়ে উঠে দাঁড়িয়ে গেল তৎক্ষণাৎ। ঘাড়ে ব্যথাও লেগেছে বেশ। শিষ্য বেশ জোরে সোরেই বসিয়েছে কামড়টা। ত্রয়ী নাক মুখ কুচকালো, কপট রাগ দেখিয়ে বলল, আপনি আমাকে কামড় দিলেন কেন? শিষ্য সাথে সাথে দাঁত কেলিয়ে দিল, আঙুল তুলে দাঁতে টোকা দিতে দিতে বলল, দাঁতের ধার দেখালাম। একদিন বলেছিলি না আমার দাঁত ভোঁতা, তার প্রমাণ দিলাম। এখন বল, আমার দাঁত ভোঁতা নাকি ধারালো? ত্রয়ী ভেঙচি কাটল, মুখ বাঁকিয়ে বলল, ধারালো নাকি ভোঁতা সে কথা পরে হবে, আগে এটা বলুন তো, আপনি দাঁত ব্রাশ করেন না কতদিন ধরে? ইস, মুখে কি গন্ধ, গা গুলিয়ে উঠছে আমার। এত বড় অপমান! শিষ্য দাঁতে দাঁত পিষল, কটমট করে বলল, আমি প্রতিদিন ব্রাশ করি। মনে তো হয় না। বালির বস্তা। ধলামুলা। শিষ্য হতবাক হয়ে বলল, এই মেয়েটা এখনই তাকে কি বলল? ধলামুলা! শিষ্য উঠে দাঁড়ালো,
ত্রয়ীর দিকে তেড়ে এসে বলল। বালির বস্তার বাচ্চা, কি বললি তুই আমাকে? ত্রয়ী সাথে সাথে 2 কদম পিছিয়ে গেল। শিষ্যের ক্রোধের কোনো তোয়াক্কা না করেই আবার বলে উঠল। ধলামুলা তো শিষ্য তৎক্ষণাৎ ঝড়ের গতিতে এসে খপ করে ধরল ত্রয়ীর কোমর, টেনে নিকটে মিশিয়ে নিল নিজের সাথে। ক্রোধ নিয়ে বলল। তোর সাহস ইদানিং বেড়ে গেছে। শিষ্য বাঁকা হাসল। ফের ত্রয়ীর গলায় আবার কামড় বসালো। মৃদু স্বরে চেঁচিয়ে উঠল ত্রয়ী। শিষ্য টোকা দিল মেয়েটার কপালে, ওষ্ঠ বাঁকিয়ে বলল। দাঁতের ধার দেখাবো। ত্রয়ী নাক মুখ কুঁচকালো। শিষ্য নিজের থেকে ধাক্কা মেরে সরিয়ে বলল। অসভ্য লোক একটা, বের হন আমার রুম থেকে। শিষ্য হাসল, চোখ ঘুরিয়ে তাকালো এদিকে ওদিকে। হঠাৎ তার নজরে পড়ল বিছানার দিকে। খাটটা বেশ বড়সড়, নির্দ্বিধায় 2জন মানুষ ঘুমানো যাবে। বিছানায় বালিশ দুটো, আবার একটা কোলবালিশও আছে। শিষ্য ভ্রু কুচকালো, কপালে ভাঁজ ফেলে শুধালো। বিয়ে করেও এত বড় একটা খাটে একা ঘুমাস? জামাইকে জড়িয়ে ধরে ঘুমানোর বয়সে কোল বালিশ জড়িয়ে ধরে ঘুমাস? লজ্জা করে না তোর, বালির বস্তা? ত্রয়ীর মেজাজ গরম হলো। বদমাইশ লোক একটা, একটা চুমু খেয়ে তাকে গলিয়ে দিয়ে 2টো কামড় দিয়েছে। গলাটা জ্বলে যাচ্ছে এখনো, আবার বলছে দাঁতের ধার দেখাচ্ছি। ত্রয়ী রেগে মেগে ধরল শিষ্যের একটা হাত, টেনে নিয়ে গেল তাকে দরজার কাছে, ধাক্কা দিয়ে ফেললো বাইরে। কটমট করে বলল। না, লজ্জা করে না, জামাই ছাড়াই ভালো আছি আমি। শিষ্য তো হতবাক হয়ে পড়ল। এইভাবে মেয়েটা তাকে কক্ষের বাইরে বের করে দিল? না, এক্ষুনি ঢুকতে হবে কক্ষে, বাকি কথা তারপরে হবে। শিষ্য ব্যস্ত হলো, তড়ি ঘড়ি করে ঢোকার চেষ্টা করলো কক্ষের ভিতরে। ত্রয়ী ধরে ফেলল শিষ্যের পরিকল্পনা। সে ঠাস করে বন্ধ করে দিল দরজাটা। শিষ্যের হতবাকতা বাড়ল আরও। চোখ বড় বড় করে তাকালো সে বন্ধ দরজার পানে। মেয়েটা এইভাবে তার মুখের উপরে দরজাটা বন্ধ করে দিল। শিষ্য একবার দরজায় ধাক্কা দিতে গিয়েও থেমে গেল। এত রাতে দরজায় ধাক্কা দেওয়া বোধহয় ঠিক হবে না, কারো কানে গেলে ঝামেলা হয়ে যেতে পারে। যদিও শিষ্য চায় সবাইকে অতি দ্রুত সবটা জানাতে, তবে এভাবে নয়। তপ্ত নিঃশ্বাস ফেলল সে। এই রাতে আর দরজা ধাক্কাধাক্কি না করে চলে গেল। বাহিরে ঘন আধার, চারিদিকে বিরাজ করছে গাঢ় নীরবতা। মেহের হাঁটু মুড়ে বসে রয়েছে বিছানায়, চোখে মুখে তার বিষণ্ণতা, হাতে মোবাইল। আজ ভীষণ ইচ্ছা করছে আলভিকে একটি কল করতে। সেদিন বসার কক্ষে সরোয়ার চৌধুরী কথাগুলো শুনে বাবার প্রতি সন্দেহ জন্ম নেয় তার হৃদয়ে। এরপর সে খোঁজখবর নিতে শুরু করে সরোয়ার চৌধুরীর সম্পর্কে এবং জানতে পারে আলভির কথাগুলোই সত্যি ছিল। সত্যিই তার বাবা ভালো মানুষ নন, একজন দুর্নীতিগ্রস্ত খারাপ মানুষ। অথচ এই বাবার জন্যই সে সেদিন আলভিকে অপমান করেছিল। ইতি ঘটিয়েছিল সুন্দর একটি সম্পর্কের। আচ্ছা, আলভি কি এখনও তার জন্য অপেক্ষা করছে? সে ফিরে যেতে চাইলে ফিরিয়ে নেবে নাকি ছুঁড়ে ফেলে দেবে? মেহেরের ভীষণ ভয় হচ্ছে, কান্না পাচ্ছে। আজ তার ভুলের জন্যই এত সংশয় পড়েছে। আবার আলভিকে কল দিতেও সংকোচ হচ্ছে। কল দিয়েও বা সে কী বলবে? বলবে যে তার বাবার সব কুকীর্তি সম্পর্কে জেনে গেছে সে। নিজ বাবার সম্পর্কে এমন কথা বলতেও তো তার খারাপ লাগবে। হাজার হলেও সরোয়ার চৌধুরী তার বাবা, তাকে জন্ম দিয়েছে। মেহের আরও কিছুক্ষণ সময় নিয়ে ভাবল, অতঃপর সিদ্ধান্ত নিল সে কল করবে আলভিকে। তারপরে যা হয় হোক। অন্যায় থাকলে তার বাবার রয়েছে, আলভির তো নেই। তাহলে সে কেন শুধু শুধু আলভিকে কষ্ট দেবে? শিষ্য কক্ষে নেই, আলভি একা একা শুয়ে আছে বিছানায়, দৃষ্টি ছাদের দিকে। জীবনের বহু হিসাব নিকাশ মেলাতে ব্যস্ত সে এই মুহূর্তে। আলভির ভাবনার মধ্যেই হঠাৎ তার বালিশের পাশে থাকা মোবাইলটা বেজে উঠল কর্কশ ধ্বনিতে। ধ্যান ভাঙল তার, ভ্রুজোড়া কুঁচকে এলো সাথে সাথে। এত রাতে আবার কে কল করেছে? আলভি বালিশের পাশ হাতড়ে মোবাইলটা হাতে তুলে নিল। মোবাইলের স্ক্রিনের দিকে তাকাতেই চমকে উঠল সে। মেহের কল করেছে। মেহেরের সাথে আলভির বিচ্ছেদ ঘটেছে প্রায় 7 মাস। এর মধ্যে মেয়েটা কখনো তাকে কল করেনি বা কথা বলেনি। আলভি মাঝে মাঝে তাকে কল করত আর কলেজের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকত, কিন্তু মেয়েটা কখনোই তার কল রিসিভ করেনি। কলেজের সামনে দেখেও তাকে এড়িয়ে গেছে। তাহলে আজ হঠাৎ কল করলো কেন?
আলভি সময় ব্যয় করলো না, দ্রুত কলটা ধরলো। মোবাইলটা কানের কাছে নিয়ে বলল, আসসালামু আলাইকুম। ওপাশ থেকে ধীর কণ্ঠে ভেসে এলো, ওয়ালাইকুম আসসালাম। এরপরে চুপ, শুধু শোনা যাচ্ছে কিছু উত্তপ্ত ঘন ঘন নিঃশ্বাসের আওয়াজ। আলভিও কিছু বলল না। কিছুক্ষণ অপেক্ষা করলো মেহেরের নিজে থেকে কিছু বলার, কিন্তু মেয়েটা সেই যে চুপ করেছে, আর মুখ খুলছে না, আবার কলও কাটছে না। তপ্ত নিঃশ্বাস ফেলল আলভি, অতঃপর বলল, কেমন আছেন? মেহের আরও একটু সময় নিল। এরপর হঠাৎ করেই কেঁদে উঠল ঝরঝর করে। আলভি ব্যস্ত হলো, অস্থির গলায় বলল, এ কি, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে? মেহের কান্না বিজড়িত গলায় বলল, আমি ভুল করেছি আলবি, আপনাকে বিশ্বাস না করে আমি ভুল করেছি। আমার বাবার কুৎসিত রূপটা আমি আগে জানতাম না। আমি ভাবতাম আমার বাবা সৎ এবং আদর্শবান একজন মানুষ। তিনি বাহ্যিক দৃষ্টিতে আমাদের এটাই দেখিয়েছেন, বুঝিয়েছেন। আমরাও তাকে বিশ্বাস করেছি। তাই সেদিন আপনার কথাগুলো আমার কাছে মিথ্যে মনে হয়েছিল। আমি আপনাকে অবিশ্বাস করেছি, ফিরিয়ে দিয়েছি। আমাকে মাফ করে দিন আলবি। আলভির হৃদয় শীতল হলো। যাক, মেয়েটা অবশেষে সব সত্যি জানতে পেরেছে। আলভি ঠিক জানতো মেহের একদিন সব জানতে পারবে, কারণ সত্যি কখনো চাপা থাকে না। ছেলেটা ওষ্ঠ প্রসারিত করে বলল, আপনি সত্যিটা জেনেছেন, নিজের ভুল বুঝতে পেরেছেন, এই অনেক। আর কানাকাটি করতে হবে না। করব না, আগে বলুন আপনি আমাকে মাফ করেছেন। মাফ করতে পারি একটা শর্তে। কি শর্তে? আলভি ওষ্ঠ কামড়ে হাসল, মৃদু স্বরে বলল, ভালোবাসি বলুন। মেহের লজ্জা পেল, লাজুক স্বরে বলল, ভালোবাসি আলবি। আমিও আপনাকে ভালোবাসি মেহের। সুদীর্ঘ এক রাত কেটে ভোরের দেখা মিলেছে। চারিদিকটা আলোয় আলোয় ভরে উঠেছে। শিষ্য, রবি, আলভি, ত্রয়ী এবং তৃপ্তি সকলে আজ একসাথে সকালের নাস্তার উদ্দেশ্যে টেবিলে বসেছে। তামিম এবং তার বাবা চাচারা আগে ভাগেই সকলের নাস্তা সেরে অফিসে চলে গেছে। তামিম এখন অনেকটাই সুস্থ, আজ থেকেই অফিস শুরু করেছে। তৃপ্তি খেতে খেতে হঠাৎ তার নজর গেল ত্রয়ীর দিকে। ভ্রু কুচকে শুধালো, তোর গলায় ওগুলো কিসের দাগ আপু? ত্রয়ী অপ্রস্তুত হলো। গতকাল রাতে যে শিষ্য তার গলায় কামড় দিয়ে দাগ বসিয়ে ফেলেছিল, তা তো এক প্রকার ভুলেই গেছিল সে। দ্রুত ত্রয়ী ওড়না দ্বারা গলাটাকে ঢেকে নিল। আমতা করে বলল, কই কিসের দাগ? কোনো দাগ নেই তো। আমি স্পষ্ট দেখলাম, মনে হলো যেন কোনো মানুষের দাঁতের দাগ। তৃপ্তি কণ্ঠে জোর দিয়ে বলল কথাগুলো। রবি, আলভি এবং নয়নের খাওয়া থেমে গেল তৎক্ষণাৎ। তিনজনেই একযোগে ঘুরে তাকালো শিষ্যের দিকে। শিষ্য অপ্রস্তুত হলো কিঞ্চিত। নিজের বউকে ভালোবেসে দিয়ে একটা কামড় দিয়েও বা বাইর দিয়েও শান্তি নেই। ভাগ্যিস এখানে বড়রা কেউ নেই, নয়তো আজ মান ইজ্জত নিয়ে টানাটানি লেগে যেত। শিষ্য একটু কেশে গলা পরিষ্কার করলো, অতঃপর থমথমে কণ্ঠে বলল, কি সমস্যা? তোরা আমার দিকে ওভাবে তাকিয়ে আছিস কেন? দাঁতের সাইজ, ধার, দৈর্ঘ্য এবং প্রস্থ বোঝার চেষ্টা করছি আর কি। রবির কথাটা শেষ হতে না হতেই শিষ্য অগ্নি দৃষ্টিতে তাকালো তাদের দিকে। সাথে সাথে চুপসে গেল তিনজনেই, আর বলল না কিছুই। সূর্যের আলোয় উদ্ভাসিত দিন, চারিদিকে ছড়িয়ে পড়েছে ব্যস্ততা। ত্রয়ী কলেজের জন্য বেরিয়েছে, আর প্রতিদিনের ন্যায় শিষ্য তার পিছু নিয়েছে। এ যেন এখন তার নিত্যকর্ম হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কলেজের কাছাকাছি যেতেই হঠাৎ ত্রয়ীর নাম ধরে ডাক পড়ল। ত্রয়ী পিছনে ঘুরল, দেখতে পেল এক তরুণ তার দিকেই দৌড়ে আসছে। ত্রয়ী ওষ্ঠ প্রসারিত করল, হাত উঁচিয়ে বলল, আরে তানিশ, কেমন আছো? তাসিন নামক ছেলেটা দৌড়ে এসে দাঁড়ালো ত্রয়ীর মুখোমুখি, হাঁপাতে হাঁপাতে বলল। এরপর তাসিন তার কাঁধে ঝোলানো ব্যাগ ঘেটে একটা খাতা বের করলো, সেটা ত্রয়ীর দিকে বাড়িয়ে দিয়ে বলল, তারিন ত্রয়ীর বান্ধবী। গতকাল রাতে মুঠোফোন যোগাযোগে তার কাছে একটি নোট চেয়েছিল ত্রয়ী। নোটটা বেশ জরুরি ছিল, তাই তারিন অসুস্থতার কারণে কলেজে না আসতে না পারলেও ভাইকে দিয়ে এটা পাঠিয়ে দিয়েছে। যদিও তাসিন তাদের থেকে ছোট, তবে দেখতে বড় মনে হয়। ত্রয়ী এক টুকরো হাসি উপহার দিল তাসিনকে।
হাতের নোটটা উল্টে পাল্টে দেখে বলল, ধন্যবাদ তোমাকে। তাসলিন হালকা হাসলো, তারপরে বলল, আচ্ছা তা তাসলিন চলে গেল। শিষ্য ছিল তাদের থেকে একটু দূরে। ফলস্বরূপ দুজনের কথোপকথন না শুনলেও এইটুকু দেখল যে ত্রয়ী একটি ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। অন্তর জ্বলে উঠল তার। এমনিই ত্রয়ীকে নিয়ে তার হৃদয়ে হিংসাত্মক মনোভাব সর্বদাই একটু বেশি। শিষ্য এগিয়ে দাঁড়ালো মেয়েটার পাশে, থমথমে কণ্ঠে শুধালো, ছেলেটাকে? ত্রয়ী মুখ বাঁকিয়ে জবাব দিল। দিয়ে আপনার দরকার কি? শিষ্য দাঁতে দাঁত পিষল, কটমট করে জবাব দিল, আমার নয়তো কার কি? কারোরই কিছু না। কথাটা বলে ত্রয়ী আর সময় নিল না, লম্বা লম্বা পা ফেলে ঢুকে গেল কলেজের ভিতরে। শিষ্য কটমট করে চেয়ে রইল মেয়েটার গমন পথের দিকে। না, এখন আর তাকে বসে থাকলেই চলবে না। কবে ত্রয়ীর রাগ ভাঙবে, তারপরে তার সাথে করে নিয়ে যাবে। এতদিনে না পাখি আবার অন্য গাছে উড়াল দেয়। এমনিই ত্রয়ী এখন আর শিষ্যের কোনো কথা শোনে না, তাকে পাত্তাই দেয় না। এই মুহূর্তে আরও সময় নেওয়াটা নিজের পায়ে নিজেই কুড়োল মারার মতন হয়ে দাঁড়াবে। রাতের আধারে ছেয়ে গেছে প্রকৃতি, চারিদিকটা নিস্তব্ধ হয়ে যেতে শুরু করেছে একটু একটু করে। সোহরাব হোসেন থেকে শুরু করে বাড়ির সকলে বসে রয়েছে বসার কক্ষ জুড়ে। মূলত শিষ্যই তাদের সবাইকে এখানে ডেকেছে আজ। সোহরাব হোসেন তাকালেন শিষ্যের দিকে, সন্দিহান কণ্ঠে শুধালেন। শিষ্য এক পলক তাকালো ত্রয়ীর দিকে, তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, জি আঙ্কেল, আপনাদের সাথে আমার জরুরি কিছু কথা আছে। ত্রয়ী পাশেই এক কোণে দাঁড়িয়ে রয়েছে, হৃদয়ে শঙ্কারা বাসা বেঁধেছে তার। শিষ্য সবাইকে কী বেলাচ্ছ কী বলার জন্য ডেকেছে এখানে? তার অতীত, তার সাথে শিষ্যের বিয়ে, সবটা সবাইকে বলে দেবে না তো? শিষ্য একবার তাকালো ত্রয়ীর দিকে, অতপর সোহরাব হোসেনকে বলল, এই যে আপনার মেয়ে ত্রয়ী, ও আপনাদের বাড়িতে আসার পূর্বে কোথায় ছিল, কিভাবে ছিল, কেমন ছিল কিছু জানেন আপনারা? ত্রয়ী যেই ভয়টা পাচ্ছিল ঠিক তাই হলো। শিষ্য তার অতীত নিয়ে টানাটানি করারই পয়তারা করছে। মেয়েটা ব্যস্ত হলো, শিষ্যকে আটকাতে বলল, কিন্তু আমি ত্রয়ী কথাটা শেষ করতে পারল না, তার আগেই সোহরাব হোসেন বললেন। তপ্ত নিঃশ্বাস ফেলল শিষ্য, ধীর কণ্ঠে বলল, আমি ও সেই চাচার ছেলে। আপনাদের বাড়িতে আসার পূর্বে ও আমাদের বাড়িতে ছিল। শিষ্যের কথা শুনে অবাক হলো সোহরাব হোসেন এবং বাড়ির অন্যান্য সদস্যরা। আলিয়া বেগম অবাক স্বরেই বললেন, তোমাদের বাড়িতে? হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা, আপনাদের এই মেয়েটির সাথে আমার বিয়ে হয়েছিল, কিন্তু সে সেই সম্পর্ককে উপেক্ষা করে আমাকে ছেড়ে চলে এসেছে। এক্ষেত্রে অবশ্য তারও দোষ নেই, দোষ আমার ভাগ্য এবং আমার মা বোনের। শিষ্যের প্রতিটি কথা যেন বজ্রপাতের ন্যায় পড়ল উপস্থিত সকলের মধ্যে। সবাই হতবাক হয়ে একবার তাকালো ত্রয়ীর দিকে, পরপর আবার ফিরে তাকালো শিষ্যের দিকে। ত্রয়ী মেয়েটা নিজেকে গুটিয়ে নিয়েছে, ভয় হচ্ছে তার। এত বড় একটা সত্যি জানার পর এই বাড়ির লোকেরা কি করে কে জানে? তারা আবার তাকে জোর জবরদস্তি করে শিষ্যের সাথে পাঠিয়ে দেবে না তো? ত্রয়ী আর ওই বাড়িতে ফিরতে চায় না। হ্যাঁ, শিশু কিছু ভুল করেছে, তাদের বিয়ের কথা বাড়ির লোকজনদের না জানিয়ে সে ভুল করেছে। সে যদি আগে থেকেই বাড়ির লোকদের সব কিছু জানিয়ে দিত, তাহলে তার মা বোন হয়তো ওই দিন তাকে বাড়ি থেকে বের করে দিত না। তবে এত কিছুর পরেও একটা কথা স্বীকার করতেই হবে যে ওই বাড়ির সকলের চেয়ে শিশু তাকে সর্বাধিক ভালোবাসা দিয়েছে, গুরুত্ব দিয়েছে, অবহেলা করেনি কখনো। আর সেও শিষ্যকে ভালোবেসেছিল, এখনও বাসে। কিন্তু শিষ্যের মা বোন তো তাকে পছন্দ করে না। ফাহমিদা বেগম প্রথম দিকে একটু ভালোবাসা দিলেও রিমা তাকে প্রথম থেকেই অপছন্দ করে। এমন একটা সংসারে গিয়ে কি ত্রয়ী সুখ পাবে? স্বামীর সুখী কি সবটা? ত্রয়ী ছোটবেলা থেকেই পরিবার পায়নি। মা বাবা হিনা একা একা দাদির কাছে বড় হয়েছে। মেয়েটার বড় স্বপ্ন ছিল সে বিয়ের পরে একটি সুন্দর পরিবার পাবে, স্বামী শ্বশুর শাশুড়ি দেবর ননদদের নিয়ে সুন্দর এবং বড় একটি সংসার পাবে। সবাই তাকে ভালোবাসবে। কিন্তু এই পরিবারে শাশুড়ি ননদই তাকে পছন্দ করে না। ত্রয়ীর এত সব ভাবনার মধ্যেই হঠাৎ শুনতে পেল সোহরাব হোসেনের কণ্ঠস্বর। শিষ্য আস্তে ধীরে সবটা খুলে বলতে শুরু করলো।
ত্রয়ীর তাদের বাড়িতে আসা, গ্রামে গিয়ে চাপে পড়ে বিয়ে, তারপরে পরবর্তী সময় এবং তার মা বোনের ত্রয়ীকে বাড়ি থেকে বের করে দেওয়া, কিছুই লুকালো না বেচারা। সব শেষে বলল, আমি জানি আঙ্কেল, আমার কিছু ত্রুটি রয়েছে, আমি ওকে আমার পরিবার থেকে রক্ষা করতে পারিনি, কিন্তু এর মানে এই নয় যে আমি ওকে ভালোবাসি না বা চাই না। 6 মাস পূর্বে ও যখন আমাকে ছেড়ে চলে এলো, আমি তখন পাগল প্রায়। কত খুঁজেছি ওকে, কোথাও পাইনি। শেষে সৃষ্টিকর্তার কৃপায় দেখা হলো তামিমের সাথে, আর ওর বদৌলতে ত্রয়ীর সাথে। এইটুকু বলে থামল শিষ্য। দম নিয়ে ফের বলল, আমি একবার যখন ত্রয়ীকে খুঁজে পেয়েছি, ওকে আর হারাতে চাইছি না। ওকে আমার সাথে আবার ফিরিয়ে নিয়ে যেতে চাইছি। সৌরভ হোসেন দ্বিধায় পড়লেন। এই মুহূর্তে তার কি করা উচিত, কিন্তু কি করবেন কিছুই ভেবে পেলেন না। ত্রয়ীকে তিনি নিজের মেয়ে হিসেবে এই বাড়িতে এনেছিলেন। মেয়েটির অতীতে কি ঘটেছিল বা এই বিয়ের কথা কিছুই তিনি জানতেন না, মাত্রই জানলেন। এখন কি শিষ্যের সাথে ত্রয়ীকে পাঠিয়ে দেওয়া উচিত হবে? শিষ্য ত্রয়ীর স্বামী, সেই হিসাবে তার সম্পূর্ণ অধিকার রয়েছে মেয়েটাকে নিয়ে যাওয়ার। কিন্তু মেয়েটা কি যেতে ইচ্ছুক? যদি ইচ্ছুক থাকতো তবে নিশ্চয়ই ওই বাড়ি থেকে চলে আসতো না, আর এতদিন ধরে তার অতীতও তাদের থেকে লুকিয়ে রাখতো না। তপ্ত নিঃশ্বাস ফেললেন সোহরাব হোসেন। তাকালেন ত্রয়ীর দিকে, কোমল স্বরেই শুধালেন। ত্রয়ী জোরে একটা নিঃশ্বাস নিল, অতঃপর বেশ দৃঢ়তার সাথেই জবাব দিল, না, যে বাড়িতে আমাকে অপমান করা হয়েছে, আমাকে বের করে দেয়া হয়েছে, সে বাড়িতে আমি আর ফিরে যেতে চাই না। শিষ্য ব্যস্ত হলো, কিছুটা অস্থির কণ্ঠে বলল, কিন্তু এখানে আমার দোষ কোথায়? আমি তো তোকে বাড়ি থেকে বের করে দেইনি, তোকে অপমানও করিনি, তাহলে তার শাস্তি আমাকে কেন দিবি? তারপরও তুই যদি চাস তাহলে আমি তোকে নিয়ে আলাদা থাকবো, ও বাড়িতে ফিরবো না। এভাবে সংসার হয় না। ছোটবেলা থেকে আমি একা একা দাদির কাছে বড় হয়েছি, কখনো সুন্দর একটি পরিবার পাইনি। তাই সর্বদাই আমার আকাঙ্ক্ষা ছিল সুন্দর একটি পরিবারের, স্বামী, শ্বশুর, শাশুড়ি, ননদের নিয়ে বড় একটি সংসারের। যদিও আমার ইচ্ছা অনুযায়ী তেমন একটি সংসার আমি পেয়েছিলাম, কিন্তু আমার শাশুড়ি এবং ননদ আমাকে পছন্দ করেন না। এটুকু বলে থামল ত্রয়ী। একটু সময় নিয়ে ফের বলল, তাছাড়া আপনাকে নিয়ে আলাদা থাকা মানে আপনাকে আপনার মা বাবা এবং পরিবার থেকে কেড়ে নেয়া। বাবা মা এবং পরিবার ব্যতীত থাকার কষ্ট আমি বুঝি। আমি চাই না আপনার বাবা মা কিংবা পরিবার থেকে আপনাকে কেড়ে নিতে, এবং যে কষ্ট আমি পেয়েছি তা আপনাকে দিতে। আমি এমনিও ওই বাড়িতে আমার পরিবারের কাছে থাকি না। যেদিন ওই বাড়ি থেকে তোকে বের করে দেওয়া হয়েছিল, সেদিন আমিও ওই বাড়ি থেকে বের হয়েছি। সোহরাব হোসেন ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল। ত্রয়ীর দিকে তাকিয়ে শুধালেন। না। সোহরাব হোসেন আশ্বস্ত হলেন ত্রয়ীর জবাবে। তিনি ফিরে তাকালেন শিষ্যের দিকে, ধীর কণ্ঠে বললেন, কিন্তু আঙ্কেল। সম্পূর্ণ কথাটা বলবার পূর্বেই শিষ্যকে থামিয়ে দিলেন সোহরাব হোসেন। কণ্ঠে জোর দিয়ে বললেন। শিষ্য হতাশার নিঃশ্বাস ফেলল। এখন আবার ঢাকায় যেতে হবে তাকে? আব্দুর রহমান খান কখনোই তার বিরোধিতা করবেন না, কিন্তু ফাহমিদা বেগম কি করেন কে জানেন? তিনি আদৌ ত্রয়ীকে মেনে নিতে রাজি হবে তো, নাকি এখনও সেই আগের মতোই মেয়েটাকে অপমানের উদ্দেশ্যে মরিয়া হয়ে উঠবেন? সুন্দর সোনালি দিন, চারিদিকটা ব্যস্ততায় ভরে উঠেছে। শহুরে জীবন আবারও জর্জরিত হয়ে পড়েছে কোলাহলের ছায়ায়। রিমা কলেজে এসেছে, আজ একাই ঘুরছে ক্যাম্পাসে। শিলার সাথে আর আগের মতো সেই সম্পর্কটা তার নেই। অবশ্য সম্পর্ক তো দূরে থাক, দুজন দুজনের সাথে কথাই বলে না এখন আর। বন্ধুত্ব থেকে এখন তারা দুইজনের প্রধান শত্রু হয়ে দাঁড়িয়েছে। রিমা এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ তার পিছন থেকে ডাক পড়ল। ঘুরে তাকালো মেয়েটা, দেখতে পেল শাহেদের। দেখা পেল শাহেদের। রিমার ওষ্ঠে ফুটে উঠল তৎক্ষণাৎ হাসি। পা চালিয়ে এসে দাঁড়ালো তার মুখোমুখি, নম্র কণ্ঠে শুধালো, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আমিও আলহামদুলিল্লাহ ভালো। তা কিছু বলবেন স্যার? শাহেদ হাসলো, ধীর কণ্ঠেই বলল, কোথায়? ওকে দেখছি না অনেকদিন। ভাইয়া যেন কোথায় গিয়েছেন, আমি সঠিক জানি না স্যার। এইটুকু বলে থামলো রিমা। দম নিয়ে ফের বলল, কেন? ভাইয়ার সাথে কি কোনো প্রয়োজন ছিল আপনার? হ্যাঁ। রিমা ইতস্তত করে শুধালো, কি প্রয়োজন? আমার কাছে কি বলা যাবে? না মানে আমার কাছে বললে
আমি আবার ভাইয়ের কাছে বলে দিতাম, তাহলে ভাইয়া আপনার সাথে দ্রুত যোগাযোগ করতো। শাহেদ বাঁকা চোখে তাকালো রিমার দিকে। ওষ্ঠের কোণে হাসি ঠেলে বলল, কেন বলা যাবে না, নিশ্চয়ই বলা যাবে। আসলে আমার বিয়ে ঠিক হয়েছে, ওই বিষয়ে শীর্ষের সাথে আমার একটু দরকার ছিল। হাজার হলে ও আমার বন্ধুর মানুষ। রিমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল শাহিদের কথায়। বিস্ময়ে যাতনায় স্তব্ধ হয়ে পড়ল সে। শাহিদের বিয়ে মানে কি? আর কার সাথেই বা বিয়ে? সে যার সাথেই হোক না কেন, রিমার সাথে নয় এইটুকু তো নিশ্চিত। রিমার হৃদয় ভেঙে এলো। দহনের আগুন প্রজ্বলিত হলো যেন তড়িঘড়ি করে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে চাইছে তার। এত দিন ধরে যেই পুরুষকে ভালোবেসে এসেছে, যাকে নিয়ে স্বপ্ন দেখে এসেছে, আজ সেই পুরুষই কিনা বিয়ে, তাও অন্য নারীর সাথে। রিমা কি করে এটা মেনে নেবে? শাহেদ হয়তো রিমার মুখ দেখে বুঝলো তার মনের কথা। তার হৃদয়ের যন্ত্রণাকে আরেকটু বাড়িয়ে দিতে বলল, আমার বিয়েতে কিন্তু তোমরা সপরিবারে আসবে, সবার দাওয়াত থাকবে। বিয়ের কার্ড ছাপানো হয়নি এখনও, ছাপানো হলে আমি নিজ দায়িত্বে তোমাদের কাছে পৌঁছে দিব। আর হ্যাঁ, শিষ্যকে বলো আমার সাথে যোগাযোগ করতে, ওর সাথে একটু দরকার আছে। এখন তাহলে আসছি আমি। কথাগুলো বলেই সাহেব পিছন ঘুরে হাঁটা শুরু করলো। শিষ্যের সাথে তেমন কোনো প্রয়োজন নেই তার। শুধুমাত্র তার বিয়ের কথাটা রিমার কান অবধি পৌঁছে দেওয়ার জন্যই শিষ্যের নামটা ব্যবহার করলো সে। নয়তো শিষ্যের সাথে তার কোনো কালেই এমন মাখো সম্পর্ক ছিল না যে বিয়ের কার্ড ছাপানোর আগেই একদম নিজে যেচে এসে দাওয়াত দিয়ে যাবে তাকে। রিমা ত্রয়ীর সাথে যে কাজটি করেছিল, সেই জন্য তার একটি শাস্তি পাওয়ার প্রয়োজন ছিল। আর ত্রয়ীকে অপমান, তাকে বাড়ি ছাড়া করার ঘটনাটা যখন শাহেদকে কেন্দ্র করেই ঘটিয়েছিল মেয়েটা, তখন শাহেদ চেয়েছিল সে নিজেই রিমাকে এর একটা শাস্তি দেবে। আর দিয়েও দিল। ভালোবাসার মানুষের অন্যত্র বিয়ে, এই সংবাদ কারো পক্ষেই মানা সম্ভব নয়। সেই হিসাবে রিমার পক্ষেও সম্ভব হবে না। গভীর যন্ত্রণায় নিপাতিত হবে সে। দহনের আগুন জ্বলে উঠবে হৃদয়ে, যেমনটা হয়েছিল ত্রয়ী এবং শিষ্যকে আলাদা করার বেলায়। ত্রয়ী এবং শিষ্য তো এতদিন ধুকল, কষ্ট সহ্য করলো। এবার না হয় সে কষ্ট রিমাও সহ্য করুক, একটু বুঝুক ভালোবাসা হারানোর যন্ত্রণাটা কী। যদিও শিলার ভাষ্য মতে রিমা শাহেদকে ভালোবাসে না, শাহেদ শুধুমাত্র তার জেদ। সেক্ষেত্রেও শাহেদের বিয়ের সংবাদে জেদ ভাঙার চরম আক্রোশে পড়বে রিমা। কিন্তু সেই আক্রোশ মেটানোর মতন কিছুই করার থাকবে না তার। শুধু নিজের ভিতরে আবদ্ধ করে রাগে জেদে ফুপিয়ে উঠবে। শাহেদ চলে গেল। রিমা কাঠের পুতুলের ন্যায় দাঁড়িয়ে রইল ওই স্থানে। এখনও যেন তার বিশ্বাস হচ্ছে না শাহেদের কথাগুলো। ভীষণ কষ্ট হচ্ছে। এই কোন পাপের শাস্তি সে পাচ্ছে? তবে কি ত্রয়ীর সাথে করা অন্যায়গুলো শাস্তিই ফিরে আসছে তার কাছে? এখন রিমা কি করবে? কোথায় যাবে? কার কাছে যাবে? ভালোবাসা হারানোর এই তীব্র ব্যথা সে সইবে কিভাবে? রিমার ইচ্ছে হলো এখনই এখানেই বসে পড়তে, চিৎকার করে কেঁদে উঠতে। রাতের আধারে ছেয়ে গেছে চারিপাশ। সোডিয়ামের কৃত্রিমালয়ে আলোকিত হয়ে উঠেছে শহরের বুক। দীর্ঘ জার্নির পর কেবলই শিষ্য, রবি, আলভি এবং নয়ন ঢাকায় এসে পৌঁছালো। অবশ্য গতকাল রাতে সোহরাব হোসেনের সাথে কথা বলেই তারা রওনা দিতে চেয়েছিল ঢাকার উদ্দেশ্যে, কিন্তু সোহরাব হোসেন এবং তামিমরা তা হতে দেয়নি। তারা আজ সকালে খাইয়ে দাইয়ে তবেই ছেড়েছে। রাত 8টা প্রায়। শিষ্যদের বাড়ির সম্মুখে একটি গাড়ি এসে থামল। সেখান থেকে নেমে এলো শিষ্য নিজেই। ট্যাক্সি চালকের ভাড়া মিটিয়ে বিদায় দিল তাকে। অতঃপর ঘুরে দাঁড়ালো বাড়ির দিকে। কতদিন পর আবার নিজ বাসভবনে ফিরেছে সে। সেই 6 মাস পূর্বে মা বোনের উপরে রাগ করে যে বাড়ি ছেড়েছিল শিষ্য, তারপর আর এই মুখ হওয়া হয়নি। আজও হলো, তাও 6 মাস পূর্বে করা তার মা বোনের করা ভুলের সংশোধন করতে। কিন্তু সে কি পারবে সেই ভুলের সংশোধন করতে? ফাহমিদা বেগম কি রাজি হবে ত্রয়ীকে আবার বাড়িতে ফিরিয়ে আনতে? মনের মধ্যে বিভিন্ন কথা চিন্তা করতে করতেই শিষ্য হাত উঁচিয়ে কলিং বেলটা বাজালো। প্রায় সাথে সাথেই খুলে গেল দরজাটা। দরজা খুলেছে নুরি। দরজা খুলেই মেয়েটা শিশুকে দেখে অবাক হলো। পরে উত্তেজিত হয়ে ডাকল, বড় সাহেব, আম্মা, কই আপনারা? দেখে যান
কে আসছে? ছোট স্যার আবার ফিরে আসছে। নুরির ডাক হাঁকে ফাহমিদা বেগম, আব্দুর রহমান খান, পন্না এবং রিমা কক্ষ থেকে বেরিয়ে এলো। ততক্ষণে শিষ্য গৃহে প্রবেশ করেছে। বসার কক্ষে আসতে ভাইকে দেখে ছুটে গেল পন্না। উচ্ছ্বাস নিয়ে বলল, ভাইয়া তুমি ফিরে এসেছো, কতদিন দেখি না তোমায়। এতদিন পর ছেলেকে দেখে আবেগে আপ্লুত হয়ে পড়লেন ফাহমিদা বেগম। আঁখি দয় ভরে উঠল তার। ব্যস্ত পায়ে সে এসে দাঁড়ালেন শিষ্যের সম্মুখে। ধরা গলায় বললেন, তুই এসেছিস বাবু, অবশেষে মায়ের কথা মনে পড়লো তোর? এতদিন পর মাকে দেখে তার কণ্ঠস্বর শ্রবণে শিষ্য আরও আবেগী হয়ে পড়ল। মায়ের উপরে থাকা তার অভিমানগুলো যেন একটু হলেও সরে গেল। গলাটা কেমন ধরে এলো। হাজার হলেও এই নারী তার মা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাকে জন্ম দিয়েছেন। এনার সামনে এলে, এনার মমতাময়ী মুখের দিকে তাকালে এনার সকল অন্যায় ভুলে যেতে ইচ্ছে হয় শিষ্যের। তখন মনে হয় এই নারী কখনো কোনো অন্যায় করতে পারে না, করলেও তা খুব বেশি গুরুতর নয়। শিষ্য মূলত এই কারণেই এই কয় মাস বাড়িতে ফেরেনি, কারণ তার হৃদয়ে মা বোনের প্রতি যতই ক্রোধ অভিমানী থাকুক না কেন, এদের সম্মুখে এলে, এদের কণ্ঠস্বর শুনলে সবটা সে ভুলে যেতে পারে। এদের সামনে এলেই ইচ্ছে হবে এদের ক্ষমা করে দিতে। শিষ্য যেমন ত্রয়ীকে ভালোবাসে, তেমন তার মা বোনকেও তো ভালোবাসে। সেই ভালোবাসার মায়ায় যে কোনো সময় অন্ধ হয়ে যেতে পারত যা ত্রয়ীর সাথে অন্যায় হতো। তাই সে সবার থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিল। শিষ্য তাকালো মায়ের অশ্রুসিক্ত মুখপানে, ধীর গলায় বলল, কেমন আছো মা? ফাহমিদা বেগম নাক টানলেন। ছেলের গায়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? নিশ্চয়ই খাওয়া দাওয়া ঠিকভাবে করিস না, আগে থেকে কতটা শুকিয়ে গেছিস। শিষ্য হালকা হাসল। তার মা কেমন সামান্য একটু সময়ের দেখাতেই বুঝে নিয়েছে তার ওজন কমেছে। অথচ এই মাই সেদিন তার সুখের চিন্তা করল না। কি হতো ত্রয়ীর কথাগুলো একটু বিশ্বাস করলে? তারপরে বিশ্বাস না করতে পারলে তার আশার অপেক্ষা করত, বা তাকে কল করে জিজ্ঞাসা করতো সবটা। সেদিন যদি ফাহমিদা বেগম নিজের মেয়ের কথায় না নেচে শিষ্যকে অন্তত একটা কল করত, তাহলে আজকের এই দিন দেখতে হতো না। আজ হয়তো মা, বাবা, স্ত্রী এবং বোনেদের নিয়ে একটা সুখের সংসার থাকতো তার। শিষ্য দীর্ঘশ্বাস ছাড়ল। এর মধ্যে আব্দুর রহমান খানও এগিয়ে এলেন ছেলের দিকে। চারিদিকে নজর বুলিয়ে বললেন, প্রিয় কোথায়? ওকে নিয়ে আসুনি? শিষ্য বরিশালে থাকাকালীন বেশ কয়েকবারই অফিসের বিভিন্ন কাজের বিষয়ে কথা বলেছিল আব্দুর রহমান খানের সাথে। যখনই সে বাবাকে জানিয়েছিল ত্রয়ীকে খুঁজে পেয়েছে, তাকেই আনতে গেছে সে। তবে আব্দুর রহমান খান এই কথা জানাননি বাড়ির কাউকেই। ফলস্বরূপ ত্রয়ীর কথা শুনে অবাক হলেন বাড়ির সকলে। ফাহমিদা বেগম কণ্ঠে বিস্ময় নিয়ে শুধালেন, ত্রয়ী, তুই খুঁজে পেয়েছিস ত্রয়ীকে? শিষ্য মাথা ঝাঁকালো, ছোট করে জবাব দিল, কোথায় ত্রয়ী? ওকে নিয়ে আসিসনি কেন? ফাহমিদা বেগমের কণ্ঠে তীব্র উৎকণ্ঠা। ভদ্রমহিলা আগেই তার নিজের ভুল বুঝতে পেরেছেন। মেয়ের কথায় প্ররোচিত হয়ে ত্রয়ীকে বাড়ি থেকে বের করে দিয়ে তিনি কত বড় অন্যায় করেছেন। তিনি অনেকবার চেয়েছেন ত্রয়ীর নিকট ক্ষমা চাইতে, তাকে আবার এই বাড়িতে ফিরিয়ে আনতে, কিন্তু মেয়েটিকে কোথাও খুঁজে পায়নি। শিষ্য ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল। এগিয়ে গিয়ে সোফায় বসতে বসতে শুধালো, ও আসেনি? ত্রয়ী নিশ্চয়ই এখনো আমার উপরে রেগে আছে, তাই আসেনি। ও কোথায় আমাকে বল, আমি যাব ওর কাছে, আমার কৃতকর্মের জন্য মাফ চাইব। ও নিশ্চয়ই আমাকে ফিরিয়ে দিতে পারবে না। মায়ের কথায় একটু হলেও ভরসা পেল শিষ্য। যাক, মাকে ত্রয়ীর কথা বললে সে বুঝবে, তার সাথে মেয়েটাকে ফিরিয়ে আনতে সে রাজি হবে। আর বাবা তো আগে থেকেই রাজি। শিষ্য চোখ তুলে তাকালো, আস্তে ধীরে বলতে শুরু করলো সবটা শুনে ফাহমিদা বেগমের হৃদয়ে আরও অপরাধবোধ জাগলো। তার জন্য মেয়েটাকে কতটা কষ্ট পেতে হয়েছে, কতটা কঠিন সময়ের মধ্যে থেকে যেতে হয়েছে। তিনিও তো একজন মা,
একজন মা হয়ে আরেকজনের সন্তানের সাথে কিভাবে তিনি এত বড় একটা অন্যায় করে ফেলেছিলেন? আসলে প্ররোচনা এবং ক্রোধ দুটোই মানুষের মনুষ্যত্ববোধকে নষ্ট করে দেয়। ফাহমিদা বেগমের বেলায়ও তাই ঘটেছিল। রিমার প্ররোচনা এবং ক্রোধ তার ভিতরকার মনুষ্যত্ববোধকে গিলে খেয়েছিল। আখিদয় ভরে উঠল ফাহমিদা বেগমের। ধরা গলায় তিনি বললেন, আমি যাব, আমাকে কালই নিয়ে চল ত্রয়ীর কাছে। শিষ্য স্বস্তির নিঃশ্বাস ফেলল, ছোট করে জবাব দিল, হুম। তবে এই এতটা সময় ধরে চুপ ছিল রিমা। সে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল সবার কথা, কারোরই কোনো কথার জবাব দেয়নি, দিতে ইচ্ছাও হয়নি। নিজের ভালোবাসা হারানোর দহনেই এই মুহূর্তে জ্বলে পুড়ে যাচ্ছে সে। আবার অন্য কারো ঘর ভাঙার মতন কথা বলবে কখন? রিমা আজ একটু হলেও নিজের ভুল বুঝতে পারছে, একটু হলেও তার ভিতরে অনুতাপ জাগছে ত্রয়ীর সাথে করা অন্যায়গুলোর জন্য। তবে সেই শাস্তিই কি সে পাচ্ছে? একদিন রিমা ত্রয়ীর থেকে তার স্বামী, সংসার, ভালোবাসা কেড়ে নিয়েছিল। আজ সৃষ্টিকর্তা তার ভালোবাসার মানুষটাকেই কেড়ে নিচ্ছেন। সুদীর্ঘ এক রাত কেটে আবার দিনের দেখা মিলেছে। সূর্যটা আকাশে জেগে উঠেছে বিপুল উজ্জ্বলতা নিয়ে। রিমা আজ একটু তাড়াতাড়ি কলেজে এসেছে। শাহেদের সাথে কথা বলতে হবে তাকে। যত যাই হোক না কেন, শাহেদ তো এখনও জানে না সে তাকে ভালোবাসে। রিমার একবার অন্তত শাহেদকে নিজের মনের কথা জানানো উচিত। এতদিন মেয়েটা ভয় পেয়েছে, ভেবেছে শাহেদ যদি তাকে ফিরিয়ে দেয়, শিশুকে বলে দেয়, কিংবা কলেজের উপরোক্ত অধ্যাপকদের নিকট নালিশ জানায়। কিন্তু আজ কোনো ভয় নেই। অবশ্য যেখানে নিজের ভালোবাসা হারানোর কঠিন অনলে সে পড়েছে, সেখানে এত ভয় খেয়েও বা লাভ কি? আজ সে শাহেদকে নিজের মনের কথা জানাবে, তারপরে যা হয় হোক। বেশি হলে বাড়িতে 2-4টে মারই খাবে, অথবা কলেজে তার মান সম্মান যাবে। রিমা অস্থির হয়ে পায়চারি শুরু করলো শাহেদের কেবিনের অভিমুখে। লোকটা এখনও আসছে না কেন? 10টা তো প্রায় বাজতে চলল। রিমার এই দিক ওই দিক হাঁটার মধ্যেই লক্ষ্য করলো শাহেদ এসেছে, তার দিকেই হেঁটে আসছে। মেয়েটা এক মুহূর্তও সময় নষ্ট করলো না, ব্যস্ত পায়ে গিয়ে দাঁড়ালো শাহেদের মুখোমুখি। অধৈর্য গলায় বলল, স্যার আপনি এসেছেন, সে কখন থেকে অপেক্ষা করছে আপনার জন্য। শাহেদ ভ্রু কুচকালো, কপালে ভাঁজ ফেলে শুধালো, কেন অপেক্ষা করছো? রিমা ইতস্তত করল, এলোমেলো দৃষ্টি ফেলে জবাব দিল, আপনার সাথে কিছু জরুরি কথা ছিল স্যার। শাহেদ হয়তো বুঝলো রিমা কি বলতে চাইছে। তপ্ত নিঃশ্বাস ফেলল সে। নিজের কেবিনের দিকে যেতে যেতে বলল, কেবিনে এসো। শাহেদ কেবিনে ঢুকে বসলো নিজের চেয়ারে। রিমাও এলো তার পিছু পিছু, তবে সে বসলো না কোথাও। বুকে চরম উৎকণ্ঠা নিয়ে দাঁড়িয়ে রইল চুপচাপ। শাহেদ একটু সময় নিল, এরপরে বলল, আর বলো তুমি কি বলতে চাচ্ছিলে? আসার সময় তো অনেক সাহস নিয়ে এসেছিল রিমা, কিন্তু এখন শাহেদের অভিমুখে এসে সব কেমন যেন এলোমেলো লাগছে। নিজেকে ভীষণ ভীত মনে হচ্ছে এই মুহূর্তে। কিন্তু না, এইভাবে পিছু হটলে চলবে না। আজ যেভাবেই হোক শাহেদকে সবটা বলতে হবে, নয়তো এমনও হতে পারে এরপর আর সে শাহেদকে নিজের মনের কথা বলার সুযোগই পেল না। তার আগেই শাহেদ বিয়ে করে নিল, তারপর সারা জীবন ভালোবাসা হারানোর অনলে পুড়ে মরতে হবে তাকে। শাহেদের সামনে এসেও তাকে নিজের মনের কথা জানাতে না পারার আফসোসে ধুকে যেতে হবে। রিমা জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করল, অতঃপর হুট করেই বলল, আমি আপনাকে ভালোবাসি স্যার। শাহেদ কিঞ্চিত সময় নিয়ে শীতল দৃষ্টিতে তাকিয়ে রইল রিমার দিকে, এরপর নির্বিকার ভঙ্গিতে বলল, জানি। রিমা অবাক হলো, কণ্ঠে বিস্ময় নিয়ে বলল, আপনি জানতেন? হ্যাঁ, তোমার বান্ধবী শিলা বলেছিল। অবশ্য সে বলেছে আমি তোমার ভালোবাসা না জেদ। রিমার অবাকতা বাড়ল আরও। শাহেদকে শিলা জানিয়েছিল এই কথা? আর কি বলল লোকটা? শিলা বলেছে শাহেদ তার ভালোবাসা না জেদ। এই মেয়েটা এইভাবে তার পিছে ছুরি মারল, অথচ একসময় শিলার সাথে তার কত ভালো সম্পর্ক ছিল। সে নিজের বোনের মতোই মনে করত মেয়েটাকে। এর জন্যই তো সে একদিন ত্রয়ীকে বাড়ি ছাড়া করেছিল। এই যে সেদিন শিলার সাথে তার ঝগড়া হলো,
তখন রাগের মাথায় মেয়েটাকে 2-4 কথা শুনিয়ে দিয়েছিল, কিন্তু কখনো তার ক্ষতির কথা ভাবেনি। রিমার হৃদয় ভারী হলো, চোখ ফেটে অশ্রুর দেখা মিলল। শিলা এইভাবে তার বিশ্বাসের প্রতিদান দিল, কিন্তু না, এইসব ভেবে এখন সময় নষ্ট করলে চলবে না। শাহেদকে বোঝাতে হবে শিলা মিথ্যে বলেছে, সে তার জেদ নয় বরং ভালোবাসা। রিমা ব্যস্ত হলো, তাড়াহুড়ো করে বলল, শিলা মিথ্যা বলেছে স্যার। আপনি আমার জেদ নন, আপনি আমার ভালোবাসা। আমি সত্যিই আপনাকে ভীষণ ভালোবাসি, আর তা এখন থেকে নয়, অনেক আগে থেকে। যেদিন আমি প্রথম আপনাকে দেখেছিলাম সেদিন থেকেই আপনার প্রতি দুর্বলতা অনুভব করেছিলাম। তারপর ধীরে ধীরে তা ভালোবাসায় পরিণত হলো। এসব কথা এখন আর বলে কোনো লাভ নেই, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। শাহেদের বিয়ে ঠিক হওয়ার কথা আবার স্মরণে আসতে রিমার হৃদয় যেন চিৎকার করে উঠল। কেমন দম বন্ধ হয়ে আসতে চাইল তার। না না, শাহেদের অন্য কোথাও বিয়ে হতে পারে না। তার অন্যত্র বিয়ে হয়ে গেলে রিমা বাঁচবে কি করে? মেয়েটার ডুকরে কেঁদে উঠল, কান্না বিজড়িত কণ্ঠে বলল, আপনি অন্য কোথাও বিয়ে করতে পারেন না স্যার। আপনি অন্য কোথাও বিয়ে করলে আমার কি হবে? আমি আপনাকে ভালোবাসি ভীষণ। রিমার কান্না দেখে শাহেদেরও খারাপ লাগলো, কিন্তু অনেক দেরি হয়ে গেছে, এখন করার কিছুই নেই। শাহেদ ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল, ধীর কণ্ঠে বলল, সত্যি কথা বলতে আমিও তোমার প্রতি এক সময় দুর্বল ছিলাম। ভালোবাসি কিনা জানি না, তবে ভীষণ পছন্দ করতাম। তোমার প্রতি আলাদা একটা আকর্ষণ অনুভব করতাম এবং সেই বিষয়েই ক্রোয়ের সাথে কথা বলতাম। তুমি আমাকে নিয়ে ক্রোয়কে সন্দেহ করতে, অথচ ওর সাথে আমার প্রতিটি কথার মূল বিষয়। এইটুকু বলে থামলো শাহেদ, একটু সময় নিয়ে ফের বলল, সন্দেহ করতে করতে তুমি ওই অসহায় এতিম মেয়েটাকে বাড়ি থেকেই বের করে দিলে, কিন্তু ওই মেয়েটা তোমার নামে আমাকে কখনো খারাপ কিছু বলেনি। তুমি ওর সাথে আমার জন্য হাজারটা খারাপ ব্যবহার করেছো, ও তার একটা কথাও আমাকে বলেনি। উল্টো তুমি যাকে সব থেকে কাছের মনে করতে, নিজের সর্বোচ্চ ভালো বান্ধবী মনে করতে, সেই শিলাই আমাকে এই কথাগুলো বলে গেছে। সে চায়নি তুমি আমাকে পাও। রিমা কান্না বলে তাকিয়ে রইল শাহেদের দিকে। ভিতরটা অপরাধবোধে জর্জরিত হয়ে পড়ল তার। ত্রয়ী মেয়েটাকে সে এতটা ভুল বুঝল, যাকে আপন ভেবে এতগুলো অন্যায় করল, সেই তার পিঠে ছুরিটা মারল। না, ত্রয়ীর কাছে মাপ চাইতেই হবে তাকে। আজ সকালেই তো ফাহমিদা বেগম, আব্দুর রহমান খান এবং শিষ্য ত্রয়ীকে ফিরিয়ে আনার উদ্দেশ্যে গিয়েছে। মেয়েটা ফিরে এলেই রিমা তার সম্মুখে সব দোষ স্বীকার করে নেবে, হাত জোর করে মাপ চাইবে। রিমার ভাবনার মধ্যে শাহেদ ফের মুখ খুলল, স্বাভাবিক কণ্ঠেই বলল, একটা সময় আমি তোমাকে পছন্দ করলেও এখন আর করি না। দিনের পর দিন সহপাঠীদের প্রতি তোমার দুর্ব্যবহার, অহংকার আমার ভিতর থেকে তোমার প্রতি ভালো মনোভাবগুলো সরিয়ে খারাপ মনোভাব তৈরি করেছে। তোমার প্রতি ভালোবাসা তো দূরে থাক, কোনো অনুভূতি আর অবশিষ্ট নেই আমার ভিতরে। সেখানে আমি তোমার ভালোবাসা মেনে নিয়ে তোমাকে মেনে নেব কিভাবে? তাছাড়া আমার বিয়ে ঠিক হয়ে গেছে দেখে শুনে। গ্রামের এক সহজ সরল মেয়েকে আমি নিজে পছন্দ করেছি, বিয়ের তারিখও ঠিক হয়ে গেছে। এই পর্যায়ে এসে বিয়েটা ভাঙা আমার পক্ষে সম্ভব নয়। অন্যায় করলে তুমি করেছো, অহংকারে অন্ধ হয়ে তুমি মানুষকে মানুষ বলে গণ্য করো। তার ভুক্তভোগী আমি, এবং আমার বিয়ের জন্য ঠিক করা ওই মেয়েটা হতে যাবে কেন? ওই মেয়েটার তো এখানে কোনো দোষ নেই, সে এই ব্যাপারে কিছু জানেও না। কথাগুলো বলে শাহেদ উঠে দাঁড়ালো, ছোট্ট একটা শ্বাস ফেলে বলল, জানেও না। আমি জানি তুমি এখন তোমার ভুল বুঝতে পেরেছো, তবে তোমার এই ভুলটা বুঝতে বুঝতে অনেক দেরি হয়ে গেছে। ওই যে কথায় আছে না, সময় গেলে সাধন হবে না। এখন তুমি যতই কান্নাকাটি করো বা চেষ্টা করো, আমার পক্ষে আর তোমাকে ভালোবেসে আপন করে নেওয়া সম্ভব নয়। তাই বলে কি, আমাকে ভুলে যাও, নতুনভাবে নিজের জীবন শুরু করো। আশা রাখছি তোমার জীবনে আবার কেউ আসবে যে তোমাকে ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখবে। তবে হ্যাঁ, সর্বদা মনে রাখবে, অহংকার, ঐশ্বর্য কখনো কারো জীবনে ভালো কিছু বয়ে আনে না। মানুষকে মানুষ বলে গণ্য করতে শেখো। তোমার আজকের ভুলগুলো থেকে যদি একটু শিক্ষা নিয়ে থাকো, তবে ভবিষ্যতে ভালো হয়ে চলো। কথাগুলো বলতে বলতে শাহেদ নিজের হাত ঘড়িটার দিকে তাকালো, সময় দেখতে দেখতে বলল, আমার ক্লাসে সময় হয়ে গেছে, আসছি আমি। শাহেদ চলে গেল, তবে কক্ষে ফেলে গেল হৃদয় ভাঙা দহনের আগুনে পুড়তে থাকা এক মানবীকে। রিমা এতক্ষণ চুপচাপ শুধু শুনছিল শাহেদের সব কথা, কিছু বলার কোনো শক্তি পাচ্ছিল না। বললেও বা কি বলবে? শাহেদ তো একটা কথাও ভুল বলেনি, যা বলেছে সবটাই সত্যি। আজ তার সাথে যা হয়েছে বা হচ্ছে সবটাই তার নিজের জন্য হচ্ছে। সে অন্যায় করেছে, সেই শাস্তিই পাচ্ছে। মেয়েটা হঠাৎ বসে পড়ল নিচে মেঝেতে,
হৃদয়ের হওয়া যন্ত্রণাকে আর সহ্য করতে না পেরে ফুপিয়ে উঠল। গাল দুটো সিক্ত হয়ে গেল নোনা জলে। আধারের চাদরে ঢাকা পড়ে গেছে প্রকৃতি। দিনের উজ্জ্বল সূর্যটা ডুবে গিয়েছে বেশ অনেকক্ষণ। শিষ্য আব্দুর রহমান খান এবং ফাহমিদা বেগমকে নিয়ে কেবলই এসে পৌঁছেছে বরিশালে তামিমদের বাড়িতে। এই মুহূর্তে তারা বসে আছে তাদেরই বসার কক্ষে। সোহরাব হোসেন, সুমন হোসেন এবং তামিম বসে আছে শিষ্যদের সাথে। আর আলেয়া বেগম, লুৎফা বেগম এবং তৃপ্তি দৌড়ে ঝাঁপিয়ে তাদের চা নাস্তা দিচ্ছে। শুধু নেই ত্রয়ী। সে দরজার আড়াল থেকে উকি ঝুঁকি মেরে দেখছে সবাইকে। এত দিনে এত কাহিনীর পর হুট করে এই লোকগুলোর অভিমুখে যেতে কেমন যেন সংকোচ হচ্ছে তার। লজ্জা লাগছে ভীষণ। কেউ তাকে একটুও ডাকছেও না। ডাকলে না হয় লজ্জা সংকোচ ফেলে হলেও যেত। শিষ্য হঠাৎ উঠে দাঁড়ালো, স্বাভাবিক কণ্ঠেই বলল, আমি একটু আসছি। কেউ বিরক্তি করল না, হয়তো ওয়াশরুমে যাবে। শিষ্য সকলের দিকে এক পলক তাকিয়ে হাঁটা দিল ভিতরের দিকে। ত্রয়ী তাকে এদিকে আসতে দেখেই দরজার আড়ালে লুকিয়ে পড়ল। নিজেকে যথা সম্ভব চেপে চুপে রাখলো যাতে কেউ তাকে না দেখে। কিন্তু হায়, শিষ্য সোজা এসে দাঁড়ালো ত্রয়ীর মুখোমুখি। এক ভ্রু উঁচিয়ে শুধালো, এখানে চোরের মতো কি করছিস? ত্রয়ী অপ্রস্তুত হলো, আমতা আমতা করে বলল, কিছু করছি না তো, এমনি এদিকে এসেছিলাম। বসার কক্ষে আপনাদের দেখে এখানে দাঁড়িয়ে পড়েছি আর কি। শুধু দাঁড়িয়ে পড়েছিলি নাকি উকি ঝুঁকিও মারছিলি? ত্রয়ী বিব্রত হলো। এই লোক সব দেখে নিয়েছে, এখন আবার এই নিয়ে তাকে লজ্জা দিতে শুরু করবে। ত্রয়ী এলোমেলো দৃষ্টি ফেলল, একটু সময় নিয়ে বলল, আমি রুমে যাচ্ছি। কথাটা বলে মেয়েটা আর এক মুহূর্তও দাঁড়ালো না ওই স্থানে। হাঁটা ধরল নিজের কক্ষের দিকে। শিষ্য তৎক্ষণাৎ পিছু ফিরল তার। দাঁড়া বালির বস্তা। ত্রয়ী দাঁড়াবে না করেও দাঁড়িয়ে পড়ল। কিছুটা ভারী কণ্ঠে শুধালো, কিছু বলবেন? শিষ্য পিছন ঘুরে ছাদের সিঁড়ির দিকে পা বাড়ালো। হাঁটতে হাঁটতে বলল, আমার সাথে আয়। কোথায়? আর একটু আড়ালে। ত্রয়ী ভ্রু কুচকালো, সন্দিহান কণ্ঠে শুধালো, কেন? শিষ্য চোখ টিপল, ওষ্ঠে এক টুকরো দুষ্টু হাসি ফুটিয়ে বলল, তোকে কষে একটা চুমু খাবো তাই। ত্রয়ী ভরকালো, সাথে লাজে গাল দুটোতেও রক্তিম মাভা ছড়িয়ে পড়ল। লোকটা দিন দিন একদম লজ্জাহীন হয়ে উঠেছে। ত্রয়ী আর শিষ্যের পিছু গেল না, মাথা নুইয়ে চলে এলো নিজের কক্ষের দিকে। শিষ্য কিছুটা দূরে গিয়ে পিছন ঘুরল, দেখল ত্রয়ী নেই। অবাক হলো সে, ছুটে আবার ফিরে এলো পূর্বের স্থানে। দেখতে পেল ত্রয়ী নিজের কক্ষের দিকে যাচ্ছে। শিষ্যের মেজাজ বিগড়ালো, চোয়াল জোড়া শক্ত হয়ে এলো সাথে সাথে। ইদানিং মেয়েটার সাহস বেড়েছে খুব। প্রতিটি কথায় কথায় তার অবাধ্য হচ্ছে। না, এবার একে একটা শিক্ষা না দিলেই হচ্ছে না। শিষ্য লম্বা লম্বা পা ফেলে এগিয়ে এলো ত্রয়ীর কক্ষের দিকে। মেয়েটা কক্ষে ঢুকে দ্বার বন্ধ করবার পূর্বেই ঢুকে পড়ল সে। চোখে মুখে লাজুক ভাব ফুটিয়ে তুলে বলল, তুই তো দেখছি আমার থেকেও রোমান্টিক বালির বস্তা। আমি তোকে একটা চুমু খাবো বলে আড়ালে ডাকলাম, আর তুই আমাকে তোর রুমে ডেকে আনলি। এইটুকু বলে শিষ্য থামল, চোখে মুখে দুষ্টুমির ভাব ফুটিয়ে তুলে বলল, চুমুর থেকেও বেশি কিছু চাই তাই না? দাঁড়া, দরজাটা আটকে নেই, তারপর চুমুর থেকে বেশি কিছু কি সব দেব। কথাটা বলেই শিষ্য দরজা আটকাতে উদ্যত হলো। ত্রয়ীর বুক কেঁপে উঠল। ব্যস্ত হয়ে সে বলল, একে আপনি দরজা আটকাচ্ছেন কেন? শিষ্য দরজাটা আটকে পিছন ঘুরল। ত্রয়ীর দিকে এগিয়ে আসতে আসতে বলল, দরজা না আটকে কি বাসর করা যায়? তাই দরজাটা আটকে দিয়েছি। এখন জম্পেশ একটা বাসর সারবো, তারপর তোকে বাবা মায়ের সামনে নিয়ে যাব কথা বলতে। আপনি কিন্তু। বাকিটুকু বলবার পূর্বেই শিষ্য হুট করে কোলে তুলে নিল ত্রয়ীকে। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে উঠল ত্রয়ী, শিউরে উঠল তার শরীরখানা। তাড়াহুড়ো করে বলল, কি করছেন কি? আমাকে কোলে তুলে নিয়েছেন কেন? নিচে নামান। শিষ্য নিচে নামালো না মেয়েটিকে, তবে চোখ মুখ কুঁচকে বলল, আগে তোর শরীরটা ছিল জোকের মতো ড্যাব ড্যাবে নরম। এখন যদিও নরম তেমনটাই আছে, তবে ওজন বেড়েছে। আগে তোর শরীরে ছিল একটা বালির বস্তার ওজন, এখন হয়েছে 2টো বালির বস্তার ওজন। ত্রয়ী মুখ বাঁকালো, থমথমে কণ্ঠে বলল, একদম বাজে কথা বলবেন না। আমার শরীর মোটেই বেশি ওজন নেই, যা আছে ঠিকঠাক।
হ্যাঁ, এই ঠিকঠাক ওজন তুলতেই কোমর আমার বেঁকে যাচ্ছে। এর বেশি ওজন হলে তো কোমর আর খুঁজেই পাওয়া যেত না। ত্রয়ী অপমানিত বোধ করলো। লোকটা সেই কখন থেকে তার ওজন নিয়ে কথা শোনাচ্ছে। ওজন বাড়লে তার বেড়েছে, তাতে তার কি? এই সময় কয় মাসে শীর্ষেরটা খেয়েছে নাকি পড়েছে? ত্রয়ী দাঁতে দাঁত পিষল, রুক্ষ কণ্ঠে বলল, আপনাকে আমাকে কোলে নিতে কে বলেছে? ফালতু কথা না বলে নিচে নামিয়ে দিন। শীর্ষ ত্রয়ীকে একদম নিচে নামালো না, আস্তে ধীরে শোয়ালো বিছানায়। অতপর নিজেও উপর হয়ে শুয়ে পড়ল মেয়েটার উপরে। মিহি কণ্ঠে বলল, নে, দিয়েছি নিচে, এখন কি করবি কর। ত্রয়ী নাক মুখ কুচকালো, মৃদু স্বরে চেঁচিয়ে উঠে বলল, আল্লাহ, কি ভারী শরীর আপনার! এটা মানুষের শরীর নাকি কোনো হাতির শরীর? মনে হচ্ছে যেন এখনই চ্যাপ্টা হয়ে যাব। চুপ কর বাড়ির বস্তা, আমার এত সুন্দর শরীরে নজর লাগাস না। বহু কষ্টে অর্জিত শরীর আমার। শরীর না, যেন হামানদিস্তা। তুই বাড়ির বস্তা, আমি হামানদিস্তা, একদম পারফেক্ট ম্যাচ। হ্যাঁ, এখন এই খুশিতে তোকে একটা চুমু খাই। ত্রয়ী বিরক্ত হলো, কটমট করে বলল, আমার ওপর থেকে সরুন, নির্লজ্জ পুরুষ। সরবো না, কি করবি তুই? আপনি? ত্রয়ী বাকি কথাটুকু বলার আর সুযোগ পেল না। তার পূর্বেই তার ওষ্ঠজোড়া আয়ত্তে নিল শিষ্য। মেয়েটা চমকে উঠল, শিউরে উঠল তার ছোটোখাটো দেহখানা। শীত দ্বারা বেয়ে নেমে গেল শীতল এক রক্তস্রোত। ত্রয়ী দুই হাত উঁচিয়ে শিষ্যকে ঠেলে নিজের থেকে দূরে সরিয়ে দিতে চাইল, কিন্তু শিষ্য তৎক্ষণাৎ সরল না। সে কিছুটা সময় নিয়ে নিজের কাজ সেরে তবেই একটু দূরে গেল। ডান হাতটা তুলে হাতের বৃদ্ধাঙ্গুলি দ্বারা ওষ্ঠজোড়া মুছতে মুছতে বলল, আমাকে হামানদিস্তা বলায় প্রচুর খুশি হয়ে এই চুমুটা তোকে উপহার হিসেবে দিলাম। ত্রয়ী লাজে রাঙা হলো, এলোমেলো দৃষ্টি ফেলে কিছু বলবে তার পূর্বেই দরজায় টোকা পড়ল। সেই সাথে ভেসে এলো তৃপ্তির কণ্ঠস্বর, আপু, তুই রুমে আছিস? বসার কক্ষে সবাই ডাকছে তোকে। শিষ্য বিরক্ত হলো, কপালে ভাঁজ ফেলে বলল, কেবল একটা চুমু খেয়েছি, এর মধ্যেই ডাকাডাকি শুরু হয়ে গেছে। ত্রয়ী মুখ পাকালো, ভেঙচি কেটে জবাব দিল, ডাকলে আপনার বাবা মাই ডেকেছেন। এখন সরুন তো, আমার উপর থেকে বসার কক্ষে যেতে হবে। শিষ্য মুখ ভার করে উঠে দাঁড়ালো। ত্রয়ীও উঠে দাঁড়ালো সাথে সাথে, মাথায় ওড়না চাপাতে চাপাতে গলা উঁচিয়ে বলল, তুমি যাও, আসছি আমি। তৃপ্তি চলে গেল। ত্রয়ী শিষ্যের দিকে তাকিয়ে একটি ভেঙচি কেটে হাঁটা ধরল বসবার কক্ষের দিকে। শিষ্য তৎক্ষণাৎ ত্রয়ীর পিছু গেল না। দুজনকে একসাথে দেখলে সবাই আবার সন্দেহ করবে আর চোখে তাকাবে। তখন শ্বশুরবাড়ির লোকেদের সামনে আর তার মান নিয়ে, ইজ্জত নিয়ে টানাটানি লাগবে। তার থেকে একটু সময় নিয়ে পরে যাওয়াই ভালো। ত্রয়ী বসবার দরজার নিকটে এসে দাঁড়ালো, একটু বড় বড় কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করলো। এরপরে ঢুকলো ভিতরে, মিনমিনে গলায় বলল, আসসালামু আলাইকুম। ত্রয়ীকে দেখেই উঠে দাঁড়ালেন ফাহমিদা বেগম। চোখ দুটো তার অশ্রু সিক্ত হয়ে উঠেছে। এই নরম অসহায় মেয়েটিকে তিনি কিভাবে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন ভাবলেই অনুতাপের অনলে বুকটা পুড়ে ওঠে। ভদ্রমহিলা এসে দাঁড়ালেন ত্রয়ীর অভিমুখে, ধরা গলায় শুধালেন, কেমন আছিস মা? ত্রয়ী একবার তাকালো ফাহমিদা বেগমের দিকে, এরপরে দৃষ্টি নুইয়ে জবাব দিল, আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? এই আছি আলহামদুলিল্লাহ, ভালোই। এইটুকু বলে থামলেন ফাহমিদা বেগম। একটু সময় নিয়ে অপরাধীর ন্যায় বললেন, আমি জানি আমি তোর সাথে যে অন্যায় করেছি তার ক্ষমা হয় না। নিজের হুঁশ খেয়াল হারিয়ে বিবেক বুদ্ধি বিসর্জন দিয়ে আমি কাজটা করে ফেলেছি। আমাকে মাফ করে দে মা। তুই মাফ না করলে যে আমি মরেও শান্তি পাবো না। যতই রাগ, অভিমান কিংবা তিক্ততা থাকুক না কেন, ফাহমিদা বেগমের ন্যায় একজন বয়োজ্যেষ্ঠ মানুষ এত দূর থেকে এসে মাপ চাওয়ার পর তো আর কিছু থাকে না। আর এত কিছুর পরেও যদি ত্রয়ী তাদের মাপ না করে, তবে তা মোটেই তার আত্মসম্মান রক্ষার মধ্যে পড়ে না, বরং বেয়াদবির মধ্যে পড়ে। ত্রয়ী একটু ইতস্তত করল, আমতা আমতা করে বলল, এভাবে বলবেন না আন্টি, আমি আপনাদের সবাইকে মাফ করে দিয়েছি। ফাহমিদা বেগম নাক টানলেন, আঁচলে চোখ মুছে বললেন, তাহলে আমাদের সাথে ফিরে চল। সেদিনের পর শীর্ষ আর বাড়ি ফিরে না।
তুই আর শীর্ষ ছাড়া বাড়িটা আমার ফাঁকা হয়ে গেছে। ফাহমিদা বেগমের কথার মধ্যে শীর্ষ এসে বসল সোফায়। আব্দুর রহমান খান তাকালেন সোহরাব হোসেনের দিকে, স্বাভাবিকভাবেই বললেন, আর তো কোনো রাগবান রইল না। এখন তাহলে ত্রিয়কে আমরা বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে চাই। আপনারা দয়া করে আর বারণ করবেন না। সোহরাব হোসেন হাসলেন, ত্রয়ীর দিকে এক পলক তাকিয়ে বললেন। এইটুকু বলে থামলেন সোহরাব হোসেন। ছোট্ট একটি নিঃশ্বাস ফেলে ফের বললেন। আরও কিছুক্ষণ আলোচনা চলল বসবার কক্ষে। সিদ্ধান্ত হলো আজ থেকে 14 দিন পর শুক্রবার শিষ্য এবং ত্রয়ীর আবার আনুষ্ঠানিকভাবে বিয়ে হবে। তবে আজ রাতটা আব্দুর রহমান খান, ফাহমিদা বেগম এবং শিষ্য এখানেই থেকে যাবে। যদিও তারা থাকতে চাইছিলেন না, কারণ শিষ্য ত্রয়ীর বিয়ের ব্যাপারটা তাদের জানা থাকলেও এখানকার মানুষদের তো আর জানা নেই। তারা জানবে আবার যেদিন শিষ্য ত্রয়ীর বিয়ে হবে সেই দিন। সেই ক্ষেত্রে এখানে থাকাটা তাদের মানায় না। এমনিই মফস্বল অঞ্চল, আশেপাশের মানুষ দেখলে কথা বানাতে পারে। তবে তাদের কোনো যুক্তিতর্কের কথাই মানলেন না সোহরাব হোসেন। তার এক কথা, এই রাতে কোথাও যাওয়া চলবে না তাদের, প্রয়োজনে কাল সকালে যাবে। শেষ পর্যন্ত আব্দুর রহমান খানও হার মানলেন সোহরাব হোসেনের সামনে, থেকে যেতে রাজি হলেন ওই বাড়িতেই। গভীর রাত্রি, চারিদিকটা নীরব, নিস্তব্ধতায় ঢেকে আছে। ত্রয়ী ঘুমিয়ে আছে নিজ কক্ষের বিছানায়, গভীর ঘুমে আচ্ছন্ন সে। এই নীরবতার বুক চিরে হঠাৎ তার কক্ষের দরজায় টোকা পড়ল। প্রথমবারে শুনতে পেল না ত্রয়ী, কিন্তু এই টোকা যে থামবার নয়। মৃদু আওয়াজে এক নাগারে টোকা পড়েই যাচ্ছে। ত্রয়ী বিরক্ত হলো। এত রাতে তার কক্ষে কে আসতে পারে বুঝতে বাকি রইল না তার। ত্রয়ী একবার ভাবল দরজাটা খুলবে না, কিন্তু মন সায় দিল না তার। এখন তো এক প্রকার সব ঝামেলা মিটেই গেছে। তাছাড়া শিষ্য তার স্বামী, তাকে না মেনে তো সারা জীবন থাকা যাবে না। এখনই অনেকটা মেনে নিয়েছে, আর 2-4 দিন পর তো পুরোটা মেনে নেবে। তাহলে শুধু শুধু নিজেদের মধ্যে আর দূরত্ব বাড়িয়ে কি লাভ? বিছানার পাশে অবহেলায় ফেলে রাখা ওড়নাটা ভালোভাবে গায়ে জড়িয়ে নিল সে। যত্র পায়ে এসে দাঁড়ালো দরজার কাছে। 2 হাতে দরজাটা খুলেই ঝাঁঝালো কণ্ঠে প্রশ্ন ছুড়ল, এত রাতে এখানে কি? শিশু ওষ্ঠ বাঁকিয়ে হাসল। আঁকাবাঁকা কদমে ভিতরে ঢুকতে ঢুকতে বলল, এলাম আমার বউটার ঘুম ভাঙিয়ে একটু আদর সোহাগ করতে। এত দরদ সোহাগ আসে কোথা থেকে আপনার? যান এখনই নিজের কক্ষে গিয়ে ঘুমান। শিষ্য এগিয়ে গিয়ে ঠাস করে শুয়ে পড়ল ত্রয়ীর বিছানায়। স্বাভাবিক কণ্ঠেই বলল, বিয়ের পর আবার নিজের কক্ষ আর বইয়ের কক্ষ আছে নাকি? আমার কক্ষই আমার বইয়ের কক্ষ, আবার আমার বইয়ের কক্ষই আমার কক্ষ, এক কক্ষে ঘুমালেই হলো। ত্রয়ী দরজাটা চাপিয়ে দিয়ে বিছানার নিকট এলো। এগিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, গ্রামবাসীদের চাপে পড়ে এক প্রকার জোরপূর্বক আমাকে বিয়ে করতে হয়েছিল আপনার। সে বিয়ে আপনার পরিবারের কেউ মানেননি। এখন আমাদের আবার বিয়ে হবে, তারপর আপনি আমার কক্ষে আসবেন। শিষ্য উঠে বসল। ত্রয়ীর এক হাত টেনে বসিয়ে নিল নিজের কোলে। মিহি কণ্ঠে বলল, বিয়ে হতে হতে এখনো 14 দিন। এতদিন আমি তোকে ছাড়া থাকবো কিভাবে যে বাড়ির বস্তা? যেমনটা 6 মাস থেকেছেন। সেই 6 মাস থাকতে থাকতেই তো চুল দাড়ি পাখির বাসায় পরিণত হয়ে গিয়েছিল। তোর সাথে দেখা হওয়ার পর কাটলাম। এখন এই 14 দিনে চুল দাড়ি আবার পাখির বাসায় হয়ে যাবে। তারপর তোকে যখন বিয়ে করতে আসবো তখন তোর বন্ধু বান্ধবরা তোকে তিরস্কার করবে, বলবে এই কেমন সাধু সন্ন্যাসীকে বিয়ে করছিস তুই। তার থেকে বলি কি, তোর বাপকে বল বিয়ের ডেটটা কাছাকাছি নিয়ে আসতে। এই ধর সপ্তাহখানেকের মধ্যে আমাদের বিয়ে দিতে। ত্রয়ী ওষ্ঠ বাঁকালো, ভেঙচি কেটে বলল, আপনার বাবাকে বলুন। আমার বাবা তো আর একা এই বিয়ের তারিখ ঠিক করেননি, সাথে আপনার বাবাও আছেন। আমার বাবা তো একটা পাষাণ। ওনাকে আমি আগেই বলেছিলাম আমাদের বিয়েটা দিয়ে দিতে। সেদিন যদি উনি বিয়েটা দিয়ে দিতেন তাহলে না ওই গ্রামবাসীদের পাল্লায় পড়তে হতো, না আমাকে বিয়ের ঘটনা ঢুকাতে হতো, আর না এত ঝামেলা হতো। ত্রয়ী অবাক হলো, কণ্ঠে বিস্ময় ভাব নিয়ে শুধালো, আপনি আমাদের গ্রামে যাওয়ার পূর্বে আঙ্কেলকে বিয়ের কথা বলেছিলেন? শুধু বাবাকে কেন, তোকেও বলেছিলাম, কিন্তু তোরা কেউই আমার কথাটাকে গুরুত্ব দিলি না। সেদিন যদি আমার বাপ আর তুই আমার কথাগুলোকে একটু গুরুত্ব দিতি তাহলে আর আজকের এই দিনগুলো দেখতে হতো না। ত্রয়ী মস্তিষ্কে চাপ প্রয়োগ করল।
স্মরণে এলো শিষ্য বেশ কয়েকবারই তাকে বিয়ের কথা বলেছিল, কিন্তু কোনোবারেই সেই কথাগুলোকে গুরুত্ব দেয়নি ত্রয়ী। সে ভেবেছিল শিষ্য তাকে ভয় দেখানোর জন্য, জ্বালানোর জন্য বলছে। ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল মেয়েটা। শিষ্যের কোল থেকে ওঠার চেষ্টা করে বলল, হয়েছে, বুঝেছি, এখন ছাড়ুন তো, কেউ এসে দেখে ফেললে ঝামেলা হবে।